তো বর্তমান ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কর্মসংস্কৃতি পত্রিকা। আর এই কর্মসংস্কৃতি পত্রিকাটা আমরা যদি একটু জুম করে বড় করে দেখি, তাহলে দেখতে পাবো এটি কত তারিখের কর্মসংস্কৃতি পত্রিকা। তো এখানে আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন যে এটি কত তারিখের কর্মসংস্কৃতি পত্রিকা। তো আমরা জুম করে বড় করে দেখলাম যে এখানে লেখা আছে, দেখুন ৩রা এপ্রিল ২০২৪-এর কর্মসংস্কৃতি পত্রিকা এটি। ৩রা এপ্রিল ২০২৪-এর কর্মসংস্কৃতি পত্রিকা, অর্থাৎ এই সপ্তাহের কর্মসংস্কৃতি পত্রিকা এটি। তো এই সপ্তাহের কর্মসংস্কৃতি পত্রিকা থেকে আমরা আজকে একটি প্র্যাকটিস সেট করব, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী কলকাতা পুলিশ এবং কলকাতা লেডি পুলিশ কনস্টেবলের জন্য। তো এই সপ্তাহের কর্মসংস্কৃতি পত্রিকা অর্থাৎ ৩রা এপ্রিল ২০২৪-এর কর্মসংস্কৃতি পত্রিকায় কিন্তু একটি প্র্যাকটিস সেট দিয়েছে, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশ লেডি পুলিশ কনস্টেবলের জন্য। তো চলুন সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটে। সেখানে দেখি কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশ লেডি কনস্টেবলের জন্য কেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো সরাসরি চলে যাবো মূল প্র্যাকটিস সেটে। তো ভিডিও স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি মূল প্র্যাকটিস সেটে। তো আমরা যদি একটু জুম করে বড় করি, তাহলে দেখতে পাবো যে প্র্যাকটিস সেটটা কেমন হয়েছে। তো চলুন সরাসরি জুম করে বড় করে নিই। তো এখানে দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে। এখানে আপনারা এই কলমটা অবশ্যই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কলমটা দেওয়া আছে এই কলমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে পরিষ্কার লেখা আছে, দেখুন কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবলের পদে পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর। তো এটা কিন্তু আমরা কর্মসংস্কৃতি পত্রিকা থেকে এই প্র্যাকটিস সেটটা আজকে আপনাদের দেখাচ্ছি। তো এই সপ্তাহের কর্মসংস্কৃতি পত্রিকা যে কোনো পরীক্ষা, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আগে আপনাদের জানা বোঝার দরকার আছে সিলেবাস, সময় এবং কত মার্কের পরীক্ষা হবে বা তার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনাদের অবশ্যই জানা বোঝার দরকার আছে। তো তার জন্য এই কলমটা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কলমটা আমি চিহ্নিত করে দেখাচ্ছি এই কলমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলুন প্র্যাকটিস সেট শুরু করার আগে এখানে কি লেখা আছে আমরা একবার পড়ে নিই। তো এখানে দেখুন লেখা আছে, কলকাতা পুলিশের ২০২৪ সালের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় ১০০টি অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে। ১ নম্বরে দেখুন জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, তাতে থাকবে কত ৪০ নম্বর। এই জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ ও জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ৪০ নম্বর আপনার প্রিলিতে পাস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের দেওয়া প্র্যাকটিস সেটগুলো বারবার নিয়মিত প্র্যাকটিস করুন। দেখুন জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস থেকে আপনি কমন পাবেন। তো আমরা দেখব পরবর্তীতে কী আছে। ২ নম্বরে আছে দেখুন এলিমেন্টারি ম্যাথমেটিক্স, থাকবে কত ৩০ নম্বর। এই ৩০ নম্বরের কিন্তু আপনার অঙ্ক থাকবে। এখানে এই অঙ্কগুলো যদি আপনি প্র্যাকটিস করে সমাধান করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের পাস করার কেউ আটকাতে পারবে না। তো এই ৩০ নম্বরের জন্য ৩০ নম্বর যে অঙ্ক আছে, আমরা কিন্তু নিয়মিত ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এছাড়া পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট কিন্তু আমরা নিয়মিত অঙ্কের ক্লাস করাচ্ছি। বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে কিন্তু প্র্যাকটিস করাচ্ছি। তাই বারবার করে আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওগুলো দেখুন এবং নিয়মিত প্র্যাকটিস করুন। আপনার সুফল আসবেই আসবে। এবার দেখুন ৩ নম্বরে আছে কিন্তু রিজনিংয়ে থাকে ৩০ নম্বর। এই যে অঙ্ক এবং রিজনিং, এই দুটোই কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে ৩০ নম্বর রিজনিং এবং ৩০ নম্বর অঙ্ক, এই দুটোই ৬০ পেলে কিন্তু আপনার কেউ আটকাতে পারবে না প্রিলি পরীক্ষায়। তাই বারবার করে আপনাদের কাছে অনুরোধ, আমরা কিন্তু নিয়মিত রিজনিংয়ের ভিডিও আপলোড করছি বিভিন্ন প্র্যাকটিস সেট থেকে। রিজনিংয়ের ভিডিও আপলোড করছি। আপনাদের ডেসক্রিপশন বক্সে এই অঙ্কের ভিডিও এবং রিজনিংয়ের ভিডিও প্র্যাকটিস সেট দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর রিজনিং এবং ম্যাথমেটিক্স, রিজনিং এবং অঙ্ক আপনারা যদি প্রতিনিয়ত না প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু বিরাট বিপদে পড়বেন, মানে খুবই বিপদে পড়বেন যদি রিজনিং এবং অঙ্ক নিয়মিত না প্র্যাকটিস করেন। তাই অনুরোধ, রিজনিং এবং অঙ্ক এ দুটো বারবার করে প্র্যাকটিস করুন। দেখবেন এক সময় আপনি নিজের থেকে সব অঙ্ক করতে পারছেন, সব রিজনিং করতে পারছেন। চাই শুধু প্র্যাকটিস। আর প্র্যাকটিস হলেই আপনার কিন্তু কোনো কিছুতেই আটকাবে না। দেখবেন আপনি প্রিলিতে কি অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষায়ও আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। অঙ্ক এবং রিজনিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু নিয়মিত অঙ্ক এবং রিজনিংয়ের ভিডিও আপনাদের সামনে নিয়মিত নিয়ে আসছি। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আমরা চলে যাবো পরের কি লেখা আছে। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১ নম্বর। তো মোট নাম্বার হচ্ছে কত ৪০ আর ৩০, ৭০ আর ৩০, ১০০। ১০০ নম্বরের পরীক্ষায় মোট নাম্বার থাকবে প্রত্যেকটা প্রশ্নে ১ নম্বর করে থাকবে, মানে মোট ১০০ নম্বরের পরীক্ষা। এইখানে একটা কলম লেখা আছে, দেখুন খুবই গুরুত্বপূর্ণ। ৪টি ভুল উত্তরের জন্য কিন্তু ১ নম্বর করে কাটা হবে। ৪টি ভুল উত্তর হলে কিন্তু ১ নম্বর কাটা যাবে। এইখানে কিন্তু একটা নেগেটিভ মার্কিং আছে, মানে আপনাদের কিন্তু এখানে মহা মুশকিল। তাই ভাবনা চিন্তা করে আপনারা উত্তর করবেন। এখানে তারপরে আছে দেখুন পরীক্ষার সময়সীমা থাকবে কিন্তু ১ ঘন্টা। এই ১ ঘন্টার মধ্যে যদি আপনাকে জেনারেল স্টাডিজ, অঙ্ক এবং রিজনিং এর উত্তর দিতে হয়, তাহলে যথেষ্ট কঠিন কিন্তু। এই জায়গায় কিন্তু ৩০, ৬০ নাম্বারে কিন্তু অঙ্ক আপনার কমপ্লিট করতে হবে। এই ১ ঘন্টার মধ্যে আপনি হাতে সময় পাবেন কিন্তু ৬০ মিনিট। ৬০ মিনিটের মধ্যে কিন্তু ৬০টি অঙ্ক আপনাকে কমপ্লিট করতে হবে। তাহলে দেখুন এখানে কতটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই রিজনিংও একটা অ্যাকচুয়াল অঙ্ক, আর এই ম্যাথমেটিক্স, তো আপনি অঙ্ক তো এটা থাকছেই। তো অঙ্ক মানে রিজনিং এবং অঙ্ক এই ৬০ নাম্বার কিন্তু আপনাকে যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, নইলে কিন্তু আপনি ওই সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন না। তো যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল আর এডুকেশন স্কুল। আপনি বারবার করে প্র্যাকটিস করুন, বারবার করে জানুন, বুঝুন, দেখবেন অবশ্যই আপনি যেকোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো আমরা চলে যাবো পরের কি লেখা আছে। এই পরীক্ষায় যেমন প্রশ্ন আসার সম্ভাবনা ঠিক তেমনই ৫০টি প্রশ্নের উত্তর দেওয়া হলো। প্রশ্ন উত্তর তৈরি করছেন শুভাশিস ভট্টাচার্য।
তো এই সুভাষিস স্যারের অনেক প্রশ্নের সমাধান আমরা এই কর্মসংস্কৃতি পত্রিকা থেকে পাই। তো চলুন সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটে। প্র্যাকটিস সেটটা কেমন হতে চলেছে? চলুন সরাসরি চলে যাবো ১ নম্বর প্রশ্ন কি আছে? তো ১ নম্বর প্রশ্ন আছে দেখুন, সংঘর্ষে তিতুমির প্রাণ হারান, সংঘর্ষে তিতুমির প্রাণ হারান। তিতুমির কত তারিখে প্রাণ হারান? কত সালের কত তারিখে কিন্তু প্রাণ হারান? তো আপনারা অবশ্যই জানেন তিতুমির কিন্তু বাঁশের কেল্লা, তিতুমিরের বাঁশের কেল্লা থেকে কিন্তু আমরা এই তিতুমির নামটা পাই। তো ইনি একজন কিন্তু কৃষক বিদ্রোহের নেতা তিতুমির। তো আমরা আসছি সে কথায়, তার আগে আমরা দেখি এখানে অপশনগুলো কি আছে। 19 নভেম্বর 1832, 19 নভেম্বর 1831, 19 নভেম্বর 1834, 19 নভেম্বর 1836। তো তিতুমির প্রাণ হারান কত সালে কত তারিখে? তো এখানে সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 19 নভেম্বর 1831 সাল। 19 নভেম্বর 1831 সালে কিন্তু ইনি প্রাণ হারান, তিতুমির প্রাণ হারান 19 নভেম্বর 1831 সালে। তো এর পিছনে আমরা একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি জানি তাহলে বলতে পারবো তিতুমিরের প্রকৃত নাম ছিল কিন্তু সৈয়দ মীর নিসার আলী। এটা আপনারা অনেকদিন থেকেই জানেন আশা করি। তিতুমিরের মৃত্যু হয়েছিল কিন্তু 19 নভেম্বর 1831 সালে। তিনি ওয়াহাবি আন্দোলনের সাথে কিন্তু যুক্ত ছিলেন। আর কি আছে? আর আপনারা এটা জানেন যে ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় কিন্তু বাঁশের কেল্লাতে তার মৃত্যু হয়। এই বাঁশের কেল্লা কিন্তু তিনি তৈরি করেছিলেন, তিতুমিরই কিন্তু নিজেই তৈরি করেছিলেন। অসংখ্য বাঁশ দিয়ে কিন্তু এই বাঁশের কেল্লা তৈরি করা ছিল। আর সেটা ছিল কিন্তু বারাসাতের উত্তর 24 পরগনা জেলার বারাসাতের অন্তর্গত নারকেলবেড়িয়া গ্রামে। স্কটিশ ইতিহাসবিদ উইলিয়াম হান্টার বলেন যে বারাসাতের যুদ্ধে প্রায় 83,000 কৃষক সেনা তিতুমিরের পক্ষে কিন্তু তিতুমিরের পক্ষে যুক্ত হন। তিতুমিরের পক্ষে যুক্ত হয়ে কিন্তু যুদ্ধ করেন। তার বাহিনীর প্রধান মাসুম খাঁ বা গোলাম মাসুম কে কিন্তু ফাঁসি দেওয়া হয়। তো এই ছিল তিতুমিরের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা একটু জেনে নিলেন। আমরা চলে যাবো 2 এর দাগের প্রশ্নে। 2 এর দাগের প্রশ্ন কি আছে আমরা দেখব। 2 এর দাগের প্রশ্ন আছে ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত ঘটে? কেরালা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অসম। তো এখানে অবশ্যই আশা করি আপনারা জানেন এই যে ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত ঘটে? তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু তামিলনাড়ুতে ভারতের দুবার বৃষ্টিপাত ঘটে তামিলনাড়ু রাজ্যে, অর্থাৎ সিদ্ধাক হবে এর সঠিক উত্তর তামিলনাড়ু। ভারতের তামিলনাড়ুতে বিশেষত এই রাজ্যের উপকূল অঞ্চলে করমণ্ডল উপকূলে বছরে কিন্তু দুবার বৃষ্টিপাত হয়। তো আমরা যদি এখানে প্রশ্নটা দুবার বৃষ্টিপাত হয়, এখানে প্রশ্ন আছে কিন্তু যদি বলতো ভারতের কোন রাজ্যে করমণ্ডল অবস্থিত, তো সেখানেও কিন্তু তামিলনাড়ু হতো। তো আপনি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভারতের তামিলনাড়ুতে বিশেষত এই রাজ্যের উপকূল অঞ্চলে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। আমরা চলে যাবো 3 এর দাগের প্রশ্নে। 3 এর দাগের প্রশ্ন আছে স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। দেখুন স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন মানে স্বাধীন ভারতের ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম বিচারপতি কে ছিলেন? হরিলাল কেনিয়া, বি কে মুখার্জি, মেহর চাঁদ মহাজন, এম পতঞ্জলি। তো এখানে 3 এর দাগের সঠিক উত্তর কী হবে? তো স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন কিন্তু হরিলাল কেনিয়া। এর দাগ হবে এর সঠিক উত্তর হরিলাল কেনিয়া। স্বাধীন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন হরিলাল কেনিয়া। ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি সর্বোচ্চ 65 বছর বয়স পর্যন্ত কার্যভার নিতে পারেন। আর 9 নভেম্বর 2022 থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত আছেন কিন্তু ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। আর ইনি কিন্তু 50তম প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। ধনঞ্জয়া ওয়াই চন্দ্রচূড় কিন্তু 50তম প্রধান বিচারপতি এই ভারতের সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতির নাম কিন্তু হয়ে গেছে, এখনও কিন্তু তিনি পদে বসেননি। তো আমরা এখন যেটা জানছি সেটা কিন্তু 50তম প্রধান বিচারপতি কিন্তু ধনঞ্জয়া ওয়াই চন্দ্রচূড়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 4 দাগের প্রশ্নে। 4 দাগের প্রশ্ন কি আছে? 4 দাগের প্রশ্ন আছে কিন্তু এই যে সেবি হলো একটি সংস্থা, উপদেষ্টামূলক, বিধিবদ্ধ, সাংবিধানিক আর অবিধিবদ্ধ। তো এখানে এর সঠিক উত্তর কি হবে? 4 দাগের সঠিক উত্তর কি হবে? তো 4 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সেবি কিন্তু এই যে সেবি এসিবিআই, এই সেবি কিন্তু অবিধিবদ্ধ একটি সংস্থা সেবি। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা ভারতীয় প্রতিভূতি ও বিনিময় বোর্ড হলো ভারতের সিকিউরিটি অর্থাৎ ঋণপত্রের বাজারটির নিয়ন্ত্রণকারী এক প্রতিষ্ঠান হচ্ছে সেবি। এটি একটি অবিধিবদ্ধ সংস্থা। 1988 সালে প্রতিষ্ঠা করা সেবির হাতে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া আইন 1992 এর অধীনে 1992 সালের 12 এপ্রিলে আইনি ক্ষমতাসমূহ প্রদান করা হয়। 1992 এর অধীনে 1992 সালের 12 এপ্রিলে কিন্তু আইনি ক্ষমতাসমূহ প্রদান করা হয় এই সেবির হাতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেবি কিন্তু একটি অবিধিবদ্ধ সংস্থা। আমরা চলে যাব 5 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুললাম। এবার 5 দাগের যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখব। 5 দাগের প্রশ্ন আছে সিপাহি বিদ্রোহের অবসান ঘটেছিল 1857 খ্রিস্টাব্দে 8 জুলাই, 1858 খ্রিস্টাব্দে 8 জুলাই, 1859 খ্রিস্টাব্দে 8 জুলাই, 1860 খ্রিস্টাব্দে 8 জুলাই। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ 1858 খ্রিস্টাব্দে 8 জুলাই।
1858 খ্রিস্টাব্দে 8 জুলাই কিন্তু সিপাহী বিদ্রোহের অবসান ঘটেছিল। সিপাহী বিদ্রোহ বা সৈনিক বিদ্রোহ 1857 সালের 10 মে অধুনা পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে শুরু হওয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির সেনাবাহিনীর সিপাহীদের বিরুদ্ধে একটি বিদ্রোহ। 1858 সালের 20 জুন গোয়ালিয়রের বিদ্রোহের পরাজয়ের পর একমাত্র এই বিদ্রোহ দমন করা সম্ভব হয়। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, মহাবিদ্রোহ, ভারতীয় বিদ্রোহ, 1857 সালের বিদ্রোহ ও 1858 সালের গণ অভ্যুত্থান নামেও কিন্তু অভিহিত করা হয় এই সিপাহী বিদ্রোহকে। এই বিদ্রোহের অবসান ঘটে কিন্তু 1858 খ্রিস্টাব্দে 8 জুলাই তারিখে। তো আপনারা বুঝতে পারলেন অবশ্যই। তো 5 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আমরা চলে যাব 6 দাগের এই প্রশ্নে। সিজিএস, এমকেএস, এফপিএস, এসআই পদ্ধতিতে নিচের কোন রাশির একক একই হয়? সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, সব কিছুর পদ্ধতিতে কিন্তু কোন রাশির একক একই হয়? সময়, ত্বরণ, বল, দৈর্ঘ্য। তো এর মধ্যে কোনটি সঠিক হবে? তো 6 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সময়ের একক। সময়ের একক সব ক্ষেত্রে কিন্তু একই হয়, অর্থাৎ সিদ্ধাগ হবে, এই এর দাগ হবে এর সঠিক উত্তর। এর দাগ হবে এর সঠিক উত্তর। 6 দাগের এর দাগ হবে সঠিক উত্তর। তো সেই ক্ষেত্রে সব সব পদ্ধতিতে সময়ের একক কি হবে? সময়ের একক হবে কিন্তু সেকেন্ড। আমরা চলে যাবো 7 দাগের এই প্রশ্নে। তো 7 দাগের প্রশ্ন আছে বাংলার অক্সফোর্ড কোন স্থানকে বলা হয়? কামারপুকুর, হাওড়া, কলকাতা, নবদ্বীপ। তো অক্সফোর্ড কোন স্থানকে বলা হয় বাংলার অক্সফোর্ড? তো 7 দাগের সঠিক উত্তর কিন্তু এই যে নবদ্বীপ, এই নবদ্বীপকে কিন্তু বাংলার অক্সফোর্ড বলে অভিহিত করা হয়, অর্থাৎ বাংলার অক্সফোর্ড নবদ্বীপকে বোঝায়। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। নবদ্বীপ একসময় জ্ঞান ও প্রজ্ঞার এক শ্রদ্ধেয় খ্যাতিমান আসনে অধিষ্ঠিত ছিল। তাদের যথাযথ নামকরণ করা হয়েছিল দ্য অক্সফোর্ড অফ বেঙ্গল। নবদ্বীপ একসময় নবদ্বীপ একসময় জ্ঞান ও প্রজ্ঞার এক শ্রদ্ধার খ্যাতিমান আসনে অধিষ্ঠিত ছিল। তাদের যথাযথ নামকরণ করা হয়েছিল দ্য অক্সফোর্ড অফ বেঙ্গল। নবদ্বীপ নদিয়া জেলায় অবস্থিত, আর নবদ্বীপ হলো চৈতন্য মহাপ্রভুর পবিত্র জন্মস্থান। এখন এই ঐতিহাসিক শহরটি বাংলার সেন রাজবংশের শাসকের পূর্ববর্তী দুর্গ ছিল। তো আশা করি বুঝতে পেরেছেন। 7 দাগের সঠিক উত্তর হবে তাহলে নবদ্বীপ। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 8 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। তো এই অঙ্কটি খুব সহজে সমাধান করবো কিভাবে দেখুন। এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান সমান সমান 2/3। এইটার মান কত বার করতে হবে। তো এই অঙ্কটা খুব সহজে সমাধান করব। তো দেখুন, আপনি কি করবেন, উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করবেন। এ দ্বারা ভাগ করবেন বলতে লব এবং হরকে কিন্তু আপনি এ দ্বারা ভাগ করবেন। এই যে এটা আছে এটাকে এ দ্বারা ভাগ করবেন। যদি এ দ্বারা ভাগ করেন তাহলে এ স্কোয়ার বাই এ, তাহলে কি থাকে, এই স্কোয়ারের থেকে এই এটা কেটে গেল, তাহলে এখানে থাকবে একটা এ। এই জায়গাটা কিন্তু একটা ইয়ে থাকবে, তাহলে এখানে একটা এ থাকবে। এ কে এ দিয়ে ভাগ করলে থাকবে 1, তো এখানে আমরা -1 দেবো। আর প্লাস 1, মানে 1কে যদি এ দ্বারা ভাগ করা হয় তাহলে হয়ে যাবে কিন্তু 1/a। তো প্লাস 1/a বাই, এখানেও ঠিক সেমভাবে একইভাবে এ দ্বারা ভাগ করুন স্কোয়ারকে, তাহলে থাকবে এ। তারপরে এই প্লাসটা প্লাস দেবো, এ দ্বারা একে ভাগ করলে থাকবে 1, তো আপনি এখানে 1 বসান। আর এখানে প্লাস 1কে এ দ্বারা ভাগ করলে 1/a হয়ে যাবে, তো প্লাস 1/a। তো এটা সমান সমান কত আছে, 2/3 দেবো, 2/3। এখন এই জায়গা থেকে আপনি একটা কাজ করুন, এইখান থেকে এ প্লাস 1/a এক সাইডে রাখুন, অর্থাৎ এ প্লাস 1/a এটা থাকলো আলাদা। আর এই যে -1টা এখানে দিলাম আমরা, -1 বাই, এখানেও দেখুন এ প্লাস 1/a হচ্ছে এইটা। আর এখানে যোগ 1, এই যোগ 1টা এখানে দিয়ে দিলাম। তো এটা সমান সমান কত, 2/3, 2/3 দিয়ে দিলাম। এখন আপনি এটার সাথে এটা গুণ করুন। গুণ করলে কি হবে, গুণ করলে কিন্তু আপনার হয়ে যাবে 3a প্লাস 1/a -3। আর 2 এর সাথে এটা গুণ করলে কি হবে, সমান সমান ওই পারে নিয়ে যাবো, 2a প্লাস 1/a প্লাস 2 1 2। তো আমরা এখানে পাচ্ছি 3a প্লাস 1/a, আর এখানে পাচ্ছি 2a প্লাস 1/a। তা 2a প্লাস 1/a এই সাইডে আসলে কিন্তু মাইনাস হয়ে যাবে, -2a প্লাস 1/a হবে। তাহলে এখানে 3a প্লাস 1/a, আর এই প্লাস 2, আর এই 2a প্লাস 1/a এই সাইডে আসলে -2a প্লাস 1/a হবে। তো 3a প্লাস 1/a থেকে দুটো a প্লাস 1/a বাদ দিলে থাকবে কিন্তু একটা a প্লাস 1/a। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি। আর এখানে আছে +2, +2টা থাকবে, আর এই -3 ওই সাইডে গেলে কিন্তু +3 হয়ে যাবে, -3 ওই সাইডে গেলে +3 হয়ে যাবে। তো a প্লাস 1/a এটা সমান সমান কিন্তু 5 হবে। দেখুন এখানে এর সঠিক উত্তর হবে 5, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। পরের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু 9 দাগের প্রশ্ন আছে। এখন 9 দাগের প্রশ্ন আমরা কিভাবে সহজে সমাধান করবো দেখুন। তার জন্য আমরা প্রথমে কি করব,
প্রথমে কিন্তু এটা মুছে নেবে, এখানে যেটা আছে সেটা মুছে নেবে। মুছে নেওয়ার পরে এবার অঙ্কটা আমরা করে দেখবো। দেখুন 9 দাগের অঙ্ক আছে 8,000 টাকার বার্ষিক 15% সুদের হারে 2 বছর 4 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? তো এই অঙ্কটা খুবই সহজ। এখানে টি সমান সমান কত হবে? টি সমান সমান হয়ে যাবে কিন্তু এই 2 বছর আর 4 মাস মানে 4/12 দিয়ে ভাগ করতে হবে। তো 4/12 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1/3। তো এটা হয়ে যাবে কিন্তু 7/3। 2 বছর মানে 2 পূর্ণ 1/3 বছর হয়ে যাবে টির মান। তো আমি মনে করি আপনারা সবাই জানেন যে সমূল চক্রবৃদ্ধি সূত্র নিশ্চিত সবাই জানেন। তো সেই সমূল চক্রবৃদ্ধি সূত্র কিন্তু P ইন্টু 1 প্লাস R/100, আর এই মাথায় কিন্তু টি অর্থাৎ সময়টা বসে কিন্তু মাথায়। তো এখানে দেখুন এখানে আমরা P ইন্টু 1 প্লাস R/100 করবো। তো পির মান কত? পির মান কিন্তু এই 8,000। তো আমি 8,000টা দিয়ে দেবো এখানে 8,000 ইন্টু এই 1 প্লাস R/100। তা 1 আর এর মান কত? আর এর মান আছে 15। তো এখানে আমরা 1 প্লাস 15/100 এটাকে ক্যালকুলেশন করে নিচ্ছি, নিয়ে এই জায়গায় পাঠাবো। তো 15/100 মানে এখানে 3 দিন, 3 5 15 আর 5 20 20 দিন, 3/20। তো হয়ে যায় কত? 20 আর 3 এটা সমান সমান হয়ে যাবে কিন্তু এখানে 1 প্লাস 3/20 এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 23/20। তো এটা আপনি কি করবেন, যেহেতু 2 বছর আছে এই 2 বছরের জন্য আপনি এটা কি করবেন 23/20 দেবেন ইন্টু 23/20 দেবেন 2 বছরের জন্য। আর এই 4 মাসের জন্য কি করবেন, 4 মাসের জন্য আপনি ইন্টু করবেন। 4 মাসের জন্য কি হবে, এই যে 1 প্লাস এই যেখানে এই যে সূত্র আছে 1 প্লাস R/100। আর এর মান কত? আর এর মান কিন্তু আপনার 15, আর এর মান 15। তো আপনি এখানে কি করবেন, এই 4 মাসের জন্য আপনি কি করবেন, 4 মাস মানে 4 মাস সমান কত? তো 4 মাস সমান কিন্তু আপনি পাচ্ছেন বছরে 12 মাসে 1 বছর। তো 4/12 এটা সমান সমান পাচ্ছেন কিন্তু 1/3 বছর। তো 1/3 দিয়ে আপনি এই 15টাকে গুণ করে দেবেন, অর্থাৎ আপনার তখন দাঁড়াবে কি 1 প্লাস R/100। আর এর মান দাঁড়াবে তখন এরকম, মানে এই যে 15টা আপনার শতকরার মান এটা ইন্টু 1/3/100। এটা কিন্তু আপনার যেটা 4 মাসের সুদ হচ্ছে সেই 4 মাসের চক্রবৃদ্ধি সুদ কিন্তু এটা 4 মাসের সুদে আসলে কিন্তু এটা হচ্ছে হবে। তো এখানে 3 5 15, আর এখানে আপনার কি দাঁড়াচ্ছে 3 5 15, আর এই 5 আর এই 100 কাটলে হচ্ছে 20। তাহলে এখানে আপনার দাঁড়াচ্ছে কত 1 প্লাস 1/20। তো এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যায় 21/20। 4 মাসের জন্য আপনাকে এটা 21/20 হচ্ছে। তো 21/20টাকে আপনি গুণ করে দেবেন। 4 মাসের যে সুদটা সেটা কিন্তু আপনাকে এইভাবে সমাধান করতে হবে। তো এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। তো এই একটা শূন্য, এই একটা শূন্য আর এই একটা শূন্য, 3টি শূন্য কাটবো। এই 3টি শূন্য এখানে কাটবো। এখানে 2 8 কাটলে হয়ে যাবে 4, 4 আর এই 2 কাটলে হয়ে যাবে এখানে 2, আর এই 2 আর এই 2 কাটা যাবে। তো এখানে 1 থাকছে, এবার উপরে থাকছে কত 23, 23 আর 21। তো 23, 23 আর 21 যদি আমরা গুণ করি তাহলে পাবো 11,109, অর্থাৎ 11,109 টাকা পাবো। এখন 11,109 টাকা 2 বছর 4 মাসে সমূল চক্রবৃদ্ধি মানে সুদে আসলে হয়েছে আপনার 2 বছর 4 মাসে সুদে আসলে হয়েছে 11,109 টাকা। এর থেকে আপনি কি করবেন, এই 8,000 টাকাটা বাদ দেবেন। তাহলে 8,000 টাকাটা যদি আপনি বাদ দেন তাহলে আপনার সুদটা বেরিয়ে যাবে। তো এখানে হয়ে যাবে 9, আর এখানে হয়ে যাবে 0, 1 করতে 1, 8 কত হলে 11, 3 হলে 11। তো 3,109 টাকা। তো এখানে দেখুন 3,109 টাকা, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গাটায় কিন্তু একটু ঝামেলা, 4 মাসের সুদটা আপনারা এই সূত্রে বার করে নেবেন। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 10 দাগের এই প্রশ্নে। তো 10 দাগের যে প্রশ্নটা আছে সেটা কি আছে আমরা একটু দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। তো তো 10 দাগের প্রশ্ন দেখবো, তার আগে আমরা এখানে যে অঙ্ক করেছিলাম সেটা আমরা আগে ক্লিয়ার করে নেবো। নেওয়ার পরে কিন্তু আমরা এই 10 দাগের প্রশ্নটা দেখবো। তো 10 দাগের এখানে প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর প্রশ্ন আছে। কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়? কাকে মুসলিম সমাজের রামমোহন বলা হয়? তো এখানে অপশানগুলো কি কি আছে? তো এখানে কিন্তু অপশান আছে মৌলানা মোহাম্মদ আলী, বির অপশান আছে সৈয়দ মুস্তাবা আলী, সির অপশান আছে মৌলানা আব্দুল কালাম আজাদ, আর ডির অপশান আছে শহীদ আহমেদ খান। তো এখানে 10 দাগের সঠিক উত্তর হবে কিন্তু শহীদ আহমেদ খানকে কিন্তু মুসলিম সমাজে রামমোহন বলা হয়। এবার যদি আমরা ওনার একটু ব্যাকসাইড দেখি তাহলে বলতে পারবো স্যার সৈয়দ আহমেদ খান বাহাদুর সাধারণত স্যার সৈয়দ নামে সমাধিক পরিচিত। ভারতের একজন বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন, ভারতের একজন বিখ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ, যিনি 19 শতাব্দীতে ভারতের মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার ক্ষেত্রে অগ্রগতি ভূমিকা পালন করেন। আর স্যার সৈয়দ আহমদ খানকে কিন্তু মুসলিম সমাজের রাজা রামমোহন বলা হয়, এই স্যার সৈয়দ আহমদ খানকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চলে যাবো 11 দাগের এই প্রশ্নে। তো এবার আমরা দেখবো কিন্তু 11 দাগের এই প্রশ্নটি, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। এটা আবার একটা অঙ্ক। তো আমরা জেনারেল স্টাডিজের পরে আবার অঙ্কে চলে এসেছি। তো অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন, খুব সুন্দরভাবে এটা সহজে সমাধান করা যাবে। সেটা হচ্ছে আপনি মনে করুন এখানে বলেছে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয়েছে। তো আপনি মনে করুন ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক।
এ একক আপনি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক। তো সেই ক্ষেত্রে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়? তো সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে কিন্তু 6a² বর্গ একক। এবারে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% করে বৃদ্ধি পেয়েছে। 50% করে বৃদ্ধি পাওয়া মানে আগে 100 হলে এখন 150 হয়েছে। তো বৃদ্ধি পাবে কত? 150/100 ইন্টু এ। তো এই শূন্য আর এই শূন্য কাটবো, এখানে 3 5 15 করবো, আর 5 10 করবো। তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 3a/2। এখন কিন্তু বাহুর দৈর্ঘ্য 3a/2 একক হচ্ছে। আগে এ একক ছিল, তার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a² বর্গ একক। কিন্তু এখন হচ্ছে কত? এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3a/2 একক। এইটা কিন্তু এখন মানে 50% প্রতিটি বাহু বৃদ্ধির ফলে কিন্তু 3a/2 একক কিন্তু প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ঘনকের। এখন এক্ষেত্রে ঘনকের মানে ক্ষেত্রফল হয়ে যাবে কি? এক্ষেত্রে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এই 6 ইন্টু 3a/2 এর এই হোল স্কয়ার হয়ে যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। তো এইখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে? তো এখানে ক্যালকুলেশন করলে কিন্তু খুব সহজেই আমরা এখান থেকে পাবো 27² বাই 2। দেখবেন এটাকে ক্যালকুলেশন করবেন মানে 3a/2 ইন্টু 3a/2 করবেন। তো এখানে 3 3 6 হবে, এই এটা কাটাকুটি করলে তো এখান থেকে 27²/2 হবে। 27²/2 হবে। এখন এইবারে দেখুন আগে ছিল 6² আর এখন হয়েছে কত? 27²/2 একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটা? তাহলে ক্ষেত্রফল এখানে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তাহলে বৃদ্ধি পেয়েছে কিন্তু এই যে 27² বিয়োগ 6² এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? 2 আর এখানে 27² বিয়োগ 12²। তাহলে এখানে থাকবে কত? 15। 15²/2 থাকবে। এই 15²/2 এইটা হচ্ছে কত এককে 15²/2 বৃদ্ধি পাচ্ছে? 6² কিন্তু 15²/2 বৃদ্ধি পাচ্ছে। তো 6² বৃদ্ধি পাচ্ছে কতটা? 15²/2। 15²/2 কিন্তু 6² বৃদ্ধি পাচ্ছে। 15²/2 কিন্তু 6² বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1² কত বৃদ্ধি পাবে? 1 কত বৃদ্ধি পাবে? তাই 1 কিন্তু বৃদ্ধি পাবে, এটা ভাগ হয়ে যাবে। সেই ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু 1/6²। 6² বৃদ্ধি পায় 15²/2, তাহলে 1² বৃদ্ধি পায় 1/6²। আর 100 কত বৃদ্ধি পায়? তো 100 গুণ হয়ে যাবে। তো এবার আমি কি করব? এই স্কোয়ারটা আর এই স্কোয়ারটা কেটে দেবো। আর এখানে এই 6টা কেটে 3 দিনও 6 2 দেবো, আর 3 দিয়ে 15 কাটলে হয়ে যাবে 5। এখন এই 2 আর এই 100 কাটলে হয়ে যাবে 50, আর এই 50 আর এই 2 কাটলে হয়ে যাবে 25। 25 আর এই 5 গুণ করলে হয়ে যাবে 125। তো ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল? 125% বৃদ্ধি পেল। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 12 দাগের এই প্রশ্নে। 12 দাগের এই প্রশ্নটা অঙ্ক আছে, তো অঙ্কটা দেখবো কি আছে। তার জন্য আমরা কি করব? প্রশ্নটা একটু উপর দিকে তুলব। 12 দাগের যে অঙ্কটা আছে, এ ও বি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এর মূলধন বি এর মূলধনের 3 গুণ এবং এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছরের শেষে বি 4000 টাকা লাভ্যাংশ পায়, তবে মোট কত টাকা লাভ হয়েছে? তো এই অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন দেখুন। তো এর একটা সূত্র আছে, সূত্রটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। আপনি এরকম করবেন, এটাকে এরকম যদি অঙ্ক থাকে আপনি এরকম করবেন। এর মূলধন বাই বাই হচ্ছে বি এর মূলধন। এই সূত্রে আপনি অঙ্কগুলো এরকম অঙ্ক থাকলে করবেন। এটা ইন্টু এর সময়, এ কত সময় নিয়েছিল সেটা, বাই বি এর সময়, সমান সমান এর লাভ বাই বি এর লাভ। তো এখান থেকে আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। এর মূলধন, এ ও বি যৌথভাবে একটা ব্যবসা শুরু করে। এর মূলধন বি এর মূলধনের 3 গুণ। বলছে কি এর মূলধন বি এর মূলধনের 3 গুণ, তার মানে বি যদি 1 টাকা দেয়, এ দেয় কত? 3 টাকা। তো আমি এখানে 3/1 লিখলাম, ইন্টু এখানে তারপরে বলছে দেখুন এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দুগুণ। দ্বিগুণ মানে তার মানে এ 2 বছর খাটলে এর বির 1 বছর খাটে। তো 2/1 এইটা সমান সমান এর লাভ বাই বির লাভ। তো এর লাভটা আমার বার করতে হবে। এখানে বলেছে না, তবে মোট এখানে বলছে বছরের শেষে বি 4000 টাকা লভ্যাংশ পায়। বছরের শেষে বি 4000 টাকা লভ্যাংশ পায়, এর লাভটা কিন্তু দেয়নি। তাহলে আমি লিখে রাখবো এর লাভটা আমার রাখতে হবে, এর লাভ বাই বিল লাভ কত? বিল লাভ এখানে 4000 টাকা, 4000 টাকা বিল লাভ করেছে বছরের শেষে, তো এখানে 4000 দিয়ে দিলাম। এবার এটাকে ক্যালকুলেশন করবো। এটাকে ক্যালকুলেশন করলে দেখুন 3 দিনের 6, আর এখানে 1 1 কে 1, 6 আর 4000 গুণ করলে হচ্ছে 24000। তাই এর লাভ কিন্তু সমান 24000।
এবার বলেছে মোট কত টাকা লাভ হয়েছে, তা মোট লাভ হয়েছে এই 24,000 এই 4,000 যোগ করতে হবে, তা হয়ে যাবে 28,000, এই 24,000টা আর এই 4,000 টাকা যোগ করতে হবে। বি পাচ্ছে 4,000 টাকা আর এ লাভ পাচ্ছে 24,000 টাকা, তো 24,000 আর 4,000 যোগ করবো, করলে হয়ে যাবে 28,000 টাকা। তো এর দেখা হবে সঠিক উত্তর 28,000 টাকা। এইরকমভাবে এমনভাবে আপনি এরকম অঙ্কের সহজে সমাধান করতে পারবেন, এই অঙ্কগুলো আপনি এইভাবে সহজে সমাধান করতে পারবেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। পরের যে প্রশ্নটা আছে, তো দেখুন, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 45 কিলোমিটার প্রতি ঘন্টা, তারা 6 সেকেন্ড পরস্পরকে অতিক্রম করে। একটি ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার হলে অপরটির দৈর্ঘ্য কত? সুন্দর প্রশ্ন। ফুড এসআইয়ের জন্য কিন্তু এই প্রশ্নটা পড়েছিল। আপেক্ষিক গতিবেগ কত হবে? এদের আপেক্ষিক গতিবেগ হবে কিন্তু 60 আর 45 105। তো 105 কিমি কিন্তু আপেক্ষিক গতিবেগ হবে। তো 105কে আপনি কি করবেন, আপনি এটাকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করবেন, কারণ এখানে 6 সেকেন্ড আছে, তাই এখানে 5/18 দিয়ে গুণ করবেন। এটাকে আপনি 5/18 দিয়ে গুণ করবেন, করলে আপনার এটা মিটার পার সেকেন্ড প্রকাশ হয়ে গেল। এখন এস এর মান দাঁড়ালো তাহলে কি 105 ইন্টু 5/18। আমরা করব এস সমান সমান ডি/টি, এই সূত্র ধরে অঙ্কটা সমাধান করব। তো এস এর মানটা আমরা পেয়ে গেলাম, এই যে 105 ইন্টু 5/18, এইটা সমান সমান ডির মান কত? ডির মানটা আমার বার করতে হবে। তো ডির মান এই যে ডি উপরে দেবো, আর টির মান কত? টির মান কিন্তু 6 সেকেন্ড, 6 দেবো এখানে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তো এখান থেকে 3 6 18 করতে পারবো, আর 3 আর এই 105 কাটলে 3 35 105 করতে পারবো। তো এখানে ডি সমান সমান কত দাঁড়াবে তাহলে? 5 5 25, 5 7 2, আর 3 5 15 আর 2 17, 175 মিটার বেরোবে। তো এই ডির মান 175 মিটার। এখন বলেছে যে একটি ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার হলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত? তো 6 সেকেন্ডে যখন অতিক্রম করছে, তখন একটা ট্রেনের দৈর্ঘ্য 90 মিটার হলে 175 থেকে 90টা আপনি বিয়োগ করবেন, করলে আরেকটা ট্রেনের দৈর্ঘ্যে বেরিয়ে যাবে। তো 5 করতে 5, 9 করতে হলে 17, 8 হলে 17, 85। তো এখানে সঠিক উত্তর হবে অপর ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে 85 মিটার। এর দেখা হবে সঠিক উত্তর। যে কোনো অঙ্ক, ট্রেন সংক্রান্ত যে কোনো অঙ্ক আপনার এস সমান সমান ডি/টি এই সূত্র ধরে আপনি সহজে সমাধান করতে পারবেন। শুধু দুটো কথা মাথায় রাখবেন, একটা ঘন্টাকে আপনি মিটার পার সেকেন্ডে প্রকাশ করবেন 5/18 দিয়ে গুণ করে, আর যদি আপনার মিটার পার সেকেন্ডকে ঘন্টায় প্রকাশ করতে হয়, তাহলে আপনি উল্টো করে গুণ করবেন, 18/5 দিয়ে গুণ করবেন। আর একটা কথা আপনি মনে রাখবেন, যেহেতু ট্রেন দুটি বিপরীত দিক থেকে আসছে, তাই বিপরীত দিক থেকে আসলে আপনার আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাবে, আর যদি একই দিক থেকে আসে, তাহলে আপেক্ষিক গতিবেগ আপনার বিয়োগ হয়ে যাবে। এই দুটো কথা আপনি মনে রাখবেন। তো আমরা দেখবো এবার 14 দাগের এই অঙ্কটি। 14 দাগের অঙ্ক আছে, দুই প্রকার পিতলে তামাদস্তার অনুপাতে 8:3 এবং 15:5। দুই প্রকার পিতলে 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে, তাতে তামাদস্তার অনুপাত কত? তো এই অঙ্কটা খুবই সহজ। আপনি এই তামার আনুপাতিক ভাগার দিয়ে 5x, এখানে মনে করবেন আপনি প্রথম প্রকার পিতলে 5x এর সঙ্গে দ্বিতীয় প্রকার পিতল 2x অনুপাতে মেশানো হয়েছে। তো এখানে 5x এ তামা আছে কতটা, দস্তা আছে কতটা বার করবেন, তারপর 2x এ তামা আছে কতটা, দস্তা আছে কতটা বার করবেন, সেখান থেকে তামা দস্তার অনুপাত আলাদা আলাদা করে যোগ করবেন, যোগ করলে তার মাঝখানে একটা অনুপাত দেবেন, দিলে কিন্তু এখান থেকে খুব সহজেই 5:2 অনুপাতটা বেরিয়ে যাবে। তো এই অঙ্কটা আপনারা নিজেরাই করবেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের যে প্রশ্ন আছে দেখুন, 15 দাগের প্রশ্ন আছে, হরপ্পা সভ্যতার প্রধান দেবতা কে? ইন্দ্র, আদিশিব, বরুণ, সূর্য। তো এখানে 15 দাগের সঠিক উত্তর কি হবে? তো হরপ্পা সভ্যতার প্রধান দেবতা ছিলেন কিন্তু এই যে আদিশিব। বিদ্যা হবে সঠিক উত্তর। আদিশিব কিন্তু হরপ্পা সভ্যতার প্রধান দেবতা। হরপ্পা সভ্যতার প্রধান দেবতা হলো আদিশিব। তো আমরা চলে যাবো 16 দাগের প্রশ্নে। 16 দাগের প্রশ্ন আছে, একজন ছাত্র বিদ্যালয়ে 3টি পরীক্ষায় গড়ে 57 নম্বর পেয়েছে, বার্ষিক পরীক্ষা কত নম্বর পেলে তার নম্বরের গড় 60 হবে? তো এই অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন দেখুন। আগে ছিল 57 গড়, 3টি পরীক্ষায় কিন্তু 57 ছিল। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে? বার্ষিক পরীক্ষায় যখন নাম্বারটা হবে, তখন কিন্তু ওর অলরেডি 4টি পরীক্ষা হবে, তখন গড় হতে হবে আপনার 60। তখন গড় হবে 60। তো 60 গড় হলে 4টি পরীক্ষার নাম্বার কত হবে? 60 হলে 4টি পরীক্ষায় গড় মোট নম্বর হয়ে যাবে 4 × 60 240। আর যেহেতু 3টি পরীক্ষায় গড় 57 করেছে, তার 3টি পরীক্ষা মোট নম্বর কত? তো 57কে 3 দিয়ে গুণ করলে 3 7 21, 1 হাতে 2, এটা হচ্ছে 15 আর 2 17, 171। তো আপনি 240 থেকে 171টা বিয়োগ করে দেবেন, কত হবে? 1 আর কত হলে 10, 9 হলে 10, 7 আর 1 8, 8 আর কত হলে 14, 6 হলে 14, হাতে 1, 1 আর 1 2, তো 69, 1 আর 1 2, 2 2 0। তো এখানে হয়ে যাবে 69, অর্থাৎ বিদ্যা হবে সঠিক উত্তর। যদি আপনার বার্ষিক পরীক্ষায় 69 নম্বর পায়, তবে তার গড় হয়ে যাবে কিন্তু এই যে 60। তবে তার তবে বার্ষিক পরীক্ষায় যদি 69 নম্বর পায়, তবে তার গড় হয়ে যাবে 60, নাম্বারের গড় হবে 60। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 17 দাগে যে প্রশ্নটা আছে সেটা দেখুন, এই সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 সুদ হবে? তো এই অঙ্কটা আপনি কিভাবে সহজে সমাধান করবেন? কি বলেছে কিন্তু আপনার এখানে বুঝতে হবে, সময় এবং বার্ষিক সুদের হার কিন্তু সমান। এখানে আপনি আসল মনে করবেন এক্স, আসলটা মনে করবেন সবসময় এক্স। এখানে বলছে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 সুদ হবে, তাহলে আসলের 1/25 সুদ হবে। তাই সুদ সমান কত? তো সুদ সমান সমান কিন্তু আসলের 1/25, তার এক্স ইন্টু 1/25, তো হয়ে যাবে x/25। x/25 টাকাটা সুদ হবে, x টাকা যদি আসল হয়, তো সুদ হবে x/25 টাকা। হবে সময় এবং বার্ষিক সুদের হার সমান হতে হবে। তো আমি সেই ক্ষেত্রে দুই ক্ষেত্রে সময়ও যা ধরছি, বার্ষিক সুদের হারও তাই ধরছি। তো এটার ক্ষেত্রে আর ধরছি, সব ক্ষেত্রে আর, এটা আর%, সময়ও আর বছর।
তো দুটো কিন্তু আমি সমান ধরেছি। এখন এখান থেকে আমরা খুব সহজে এটা সমাধান করব। তো কিভাবে সহজে সমাধান করব? তো আমরা সবসময় জানি কি সুদ সমান সমান জানি PTR/100। তো PTR/100, পি কত? পি আসল, কত? এক্স টাকা, আসল এক্স টাকা। পিটি, টি কত? টি হচ্ছে আর, ইন্টু সুদ কত? আর। PTR/100, এইটা সমান সমান কত হবে? সুদ, কত? x/25। আমি এখানে আপনার বলাই আছে যে সুদের হার আসলের 1/25 হবে। তা আসল হচ্ছে এক্স, তাই এক্স এর 1/25 মানে x/25। তো এটা সমান সমান x/25। এখন এখান থেকে আমরা খুব সহজে বলতে পারি 4/25 শ করতে পারি। আর এই এক্সটা কাটতে পারি। তো আর গুণ করলে আর স্কোয়ার হয়। তো আর স্কোয়ার সমান সমান 4 হয়ে যায়। তো আর সমান সমান হয়ে যায় 2। তো এখানে সুদের হার কত হবে? 2%। বিদ্যা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। চলে যাবো 8 দাগের এই অঙ্কে। একটি সংখ্যার দুটি অঙ্কের সমষ্টি 8, যদি সংখ্যাটি থেকে 18 বিয়োগ করা হয় তাহলে অঙ্কগুলি নিজেদের জায়গায় স্থানান্তর করে, তাহলে সংখ্যাটি কত? তো দেখুন এই অঙ্কটা খুব সহজে আপনি সমাধান করবেন। এই কোনো অঙ্ক না করেই সমাধান করবেন। কিভাবে সেটা দেখুন, এই অপশন থেকে আপনি সমাধান করবেন। বলছে তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি এখানে নিশ্চিত দেওয়া আছে। এর বলছে দুই অঙ্কের সমষ্টি 8, দুটো অঙ্ক থাকবে, সংখ্যার মধ্যে দুটো অঙ্ক থাকবে, সেই অঙ্ক দুটি সমষ্টি 8 করতে হবে। তো এখানে দেখুন 6 আর 5 11, এটা তাহলে হবে না। আমার এই দুটো সংখ্যা কিন্তু সমষ্টি 8 হচ্ছে না, 11 হচ্ছে। 5 আর 3 8, 5 আর 3 8, তাহলে এটা আমি নিতে পারি, বিদ্যাকটা আমি নিতে পারি। এর দাগ যেমন হচ্ছে না 8, তাই আমি এটা নেব না, তাহলে এটা আমি নিতে পারি, বিদ্যাকটা নিতে পারি। এখানে দেখুন সিদ্ধাক আছে 5 আর 3 8, তাহলে এটাও আমি নিতে পারি। কিন্তু এই 5 আর 6 11, তাহলে এটাও আমি নিতে পারবো না। আমি এই দুটোর মধ্যে দেখবো কি হয়। তো তার মধ্যে দেখুন বলছে কি যদি সংখ্যাটি থেকে 18 বিয়োগ করা হয়, তো তাহলে অঙ্কগুলো নিজেদের জায়গা স্থানান্তর করে। অর্থাৎ আপনি যদি মনে করেন সংখ্যাটি 35, তা 35 থেকে 18 বিয়োগ করুন। 35 থেকে 18 বিয়োগ করলে হয়ে যাচ্ছে কিন্তু 17। তাহলে কিন্তু আপনার সংখ্যা স্থান পরিবর্তন কি, মানে এরকম জিনিসই আসছে না, 5 3 আসছেই না, আপনার বিয়োগ হলে 17 হচ্ছে। 35 থেকে 18 বিয়োগ করলে 17 হচ্ছে। তার মানে এই বিদ্যাকটা আমার হবে না, সিদ্ধাকটা অবশ্যই ঠিক হবে। কেন ঠিক হবে আমি দেখাচ্ছি দেখুন। এই মনে করুন 53 এর সঠিক উত্তর, তার থেকে আপনি 18 বিয়োগ করুন। বিয়োগ করলে কত হবে? তো 8 এর কত হলে 13, 5 হলে 13, হাতে 1, 1 আর 1 2, 2 আর কত হলে 5, 3 হলে 5, দেখুন হচ্ছে 35। 53 যদি সংখ্যাটি হয়, তার থেকে 18 বিয়োগ করলে দেখুন 35 হচ্ছে। অর্থাৎ এই 53 যদি হয়, তাহলে এই 18 বিয়োগ করলে জায়গাটা স্থানান্তর হচ্ছে। অর্থাৎ এই 5টা এখানে যাচ্ছে আর 3টা এখানে যাচ্ছে, দেখুন স্থানান্তর হচ্ছে কিনা। অর্থাৎ সিদ্ধান্ত হবে সঠিক উত্তর, কোনো অঙ্ক করা লাগে না। এইভাবে এই অঙ্ক সমাধান করা যায়। আমরা চলে যাবো 19 দাগের এই প্রশ্নে। তো 19 দাগের প্রশ্ন আছে দেখুন, বছরের শুরুতে এ 4,500 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। কিছু মাস পরে বি 5,400 টাকা নিয়ে ব্যবসাতে যোগ দেয়। 1 বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? খুব সুন্দর অঙ্ক, এবং কিভাবে সহজে নিমেষে সমাধান করবেন আমি দেখাচ্ছি দেখুন। তো এই অঙ্কটা করবো, তার জন্য আমি একটু প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো, নিচে একটু ফাঁকা জায়গা পাবো, সেখানে আমি করে দিচ্ছি দেখুন। এই অঙ্কটা কিছুক্ষণ আগে কিন্তু আমি করলাম, ভালো করে বুঝবেন। এরকম অঙ্ক থাকলে আপনি কিভাবে সহজে সমাধান করবেন। দেখুন এর মূলধন সেখানে জায়গা কম ছিল বলে ভালোভাবে দেখাতে পারিনি, এখানে আমি দেখা দিচ্ছি দেখুন। এর মূলধন বাই বি এর মূলধন, যদি এরকম এ বি দ্বারা পড়ে প্রশ্ন, তাহলে খুব সহজে আপনি সমাধান করতে পারবেন এই সূত্রে। এর মূলধন বাই বি এর মূলধন, এর সময় বাই বি এর সময়। একটু আগে এই অঙ্কটা ছিল, মানে এরকম ধরনের একটা অঙ্ক ছিল, সেখানে বোঝাইছি কিন্তু জায়গা অনেক পাইনি বলে আমি সেখানটা বুঝিয়ে দিয়েছি, কিন্তু অতটা জায়গা খোলামেলা জায়গা পাইনি। এখানে দেখুন জায়গাটা পেয়ে যাচ্ছি, আরও বুঝতে সুবিধা হবে। তো এবার আমি এখানে দিয়ে দেবো কি, এর লাভ বাই বি এর লাভ। এবার আপনার সূত্র বসানো হয়ে গেলে, এবার সূত্রে আপনি এগুলো মানগুলো বসাবেন। তো এর মূলধন কত? এর মূলধন কিন্তু 4,500 টাকা, আপনি দিলেন 4,500 টাকা এর মূলধন, বাই বি এর মূলধন, বি কত দিচ্ছে? 5,400 টাকা, তো আপনি দিলেন 5,400 টাকা বি এর মূলধন, ইন্টু এর সময় কত? এর সময় কিন্তু বলছে এ এত টাকা 4,500 টাকা দিয়ে কিন্তু ব্যবসা শুরু করে, কিছু মাস পরে বি এর মূলধন ব্যবসায় যোগ দেয়, বছর শেষে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে বি কত মাস পরে ব্যবসা যোগ দিয়েছিল। তার মানে সারা বছর ধরে এর টাকাটা খেটেছে, তো এর টাকা 12। আর বলছে বি যেহেতু একটা সময় দিয়েছে, কিছু মাস পরে দিয়েছে, তাহলে বি যে মাসটা খেটেছে টাকা, সেই মাসটা আমরা এক্স ধরছি। কারণ এখানে বলছে বি কত মাস পরে ব্যবসাতে যোগ দিয়েছিল, তো এক্স মাস পরে আমরা মনে করছি বি ব্যবসাতে টাকা দিয়েছিল। তো এটা সমান সমান এর লাভ কত? বছরের শেষে 2:1 অনুপাতে লাভ হয়। তো এ পাচ্ছে 2 টাকা, বি পাচ্ছে 1 টাকা। এখান থেকে আমরা খুব সহজে সমাধান করতে পারবো। এই দুটো শূন্য কেটে দেবো, এটা এ একটা, এই একটা, এই একটা। আর এখানে আমরা করতে পারি কি, এই 2 আর এই 12 কাটতে পারি, 6 করতে পারি। আর 6 আর এই 54 কাটতে পারি, 9 করতে পারি। আর 9 আর এই 45 কাটতে পারি, 5 কাটতে পারি। দেখুন এক্স একে এক্স সমান সমান 5 একে 5 হতে। তো এখানে মানে বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? তো বি 5 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল, অর্থাৎ 20 সময় 5। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে 5। তো চলুন চলে যাই, আমরা দেখি এর 5 আসে কোন অপশানে। তো 19 দাগের উত্তর আমরা দেখবো। তবে পেজ আপনার বাম সাইডে পেজটা সরাবো, এবং ডান দিকে প্রশ্নটা ডান দিকে অপশনগুলো কি আছে দেখবো। এই প্রশ্নের অপশন ডান দিকে কি আছে দেখবো। পেজ কিন্তু বাম দিকে, আপনার বাম দিকে পেজ সরাচ্ছি, ডান দিকে আপনি এই অপশনগুলো আছে দেখতে পাচ্ছি। তো এখানে দেখুন বিদ্যাগে আছে 5 মাস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো কিন্তু 20 দাগের এই প্রশ্নে। ভারতের প্রথম সার্বভৌম সম্রাটের নাম কি? ভারতের প্রথম
সার্বভৌম সম্রাটের নাম কি? আছে মহাপদ্মনন্দ, অজাতশত্রু, ধননন্দ, উপরের কোনটি নয়। তো এখানে এর সঠিক উত্তর কি হবে? তো এখানে 20 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ভারতের প্রথম সার্বভৌম সম্রাটের নাম কিন্তু মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ হচ্ছে ভারতের প্রথম সার্বভৌম সম্রাট। তো এই মহাপদ্মনন্দ সম্পর্কে আমরা যদি একটু জানি তাহলে দেখতে পাবো পঞ্চম এবং চতুর্থ খ্রিস্টাব্দের মগধে শাসন করে নন্দবংশ। মহান দিনের অবৈধ সন্তান মহাপদ্মনন্দ, যিনি নন্দ রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং বৌদ্ধ সাম্রাজ্য গড়ে তোলেন। তিনি সমস্ত ক্ষত্রিয় রাজাদের পরাজিত করে বিন্ধ্য পর্বত পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন এই মহাপদ্মনন্দ। তাকে কিন্তু ভারতের প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠাতাও বলা যায়। মহাপদ্মনন্দকে কিন্তু ভারতের প্রথম সাম্রাজ্য প্রতিষ্ঠাতাও বলা যায়। এই বংশের শেষ রাজা ছিলেন কিন্তু ধননন্দ। এই যে ধননন্দ আছে ইনি কিন্তু এই নন্দবংশের শেষ সম্রাট ধননন্দ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে, অর্থাৎ 21 দাগের প্রশ্নে। 21 দাগের প্রশ্ন আছে, কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি উত্তরপ্রদেশে অবস্থিত? কোটা, তারাপুর, কালপক্কম, নারুরা। তো 21 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু নারুরা। নারুরা, এই নারুরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত। নারুরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ এনএপিএস 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 ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বুলন্দশহর জেলার নারোরার অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো আমরা চলে যাবো 22 দাগের এই প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে দেখুন, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% এবং প্রস্থ 5% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? তো এইখানে আপনি কিভাবে এই প্রশ্নটার সঠিক সহজে উত্তর করবেন? তো দেখুন, যেহেতু এখানে বলছে যে 15% কি হয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 15% এবং 5% প্রস্থ বৃদ্ধি পেয়েছে, তাহলে এটাকে আপনি কিভাবে সহজে সমাধান করবেন? তো প্রথমে হচ্ছে 15% বৃদ্ধি পেয়েছে মানে 15, দৈর্ঘ্য 15% বৃদ্ধি পেয়েছে, আর পরে 5% প্রস্থ বৃদ্ধি পেয়েছে, তো যোগ 5, এবারে 15 গুণ 5/100। এটা তো এর সূত্র আসে কিন্তু এরকম। তো এখানে আমরা পেয়ে যাবো কত, 20 যোগ, এখানে আমরা 5 20 100 করতে পারবো, আর এই 20কে যদি আমরা 5 দিয়ে কাটি 4 5 20 করতে পারবো, আর এখানে 3 5 15 করতে পারবো। তো এখানে হয়ে যাবে 3/4, 83/4। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাবো 20.75। তো এর সঠিক উত্তর হবে 20.75% বৃদ্ধি, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 23 দাগের প্রশ্নে। 23 দাগের প্রশ্ন কি আছে দেখবো। 23 দাগের যে প্রশ্নটি আছে সেটা দেখুন, নিম্নলিখিত ঘটনার সঠিক ক্রমভাবে সাজাও। একটি শিশু পরীক্ষায় ভালো করে, শিশুরা সাফল্য অর্জন করে থাকে, শিশুদের সাধারণ এবং প্রত্যাহার ক্ষমতা উপযুক্ত পরিমাণে থাকে, শিশুদের একাগ্রতা ভালো হয়ে থাকে। তো এখানে 23 দাগের এটা আমরা কিভাবে এটাকে সমাধান করতে পারি? তো বিদ্যাগ দেখুন, এখানে প্রথমে শিশুদের একাগ্রতা ভালো হয়ে থাকে, তারপরে আপনি আসুন 3 দাগে শিশুদের ধারণ এবং প্রত্যাহার ক্ষমতা উপযুক্ত পরিমাণে থাকে, তার মানে এটার পরে এটা হবে। তারপরে দেখুন, তারপরে একটি শিশু পরীক্ষায় ভালো করে, তারপর শিশুরা সাফল্য অর্জন করে, অর্থাৎ 4 3 1 2। 4 3 1 2 কোথায় আছে? 4 4 3 1 2, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর 4 3 1 2। আমরা চলে যাবো 24 দাগের প্রশ্নে। প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুলবো। বার্ষিক 4% হারে 2 বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর বার্ষিক সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা হলে আসলের পরিমাণ কত? তো এখানে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য বলেছে 2 টাকা। তো আমরা আগে চক্রবৃদ্ধি সুদটা বার করে নিই, তারপরে সরল সুদটা বার করবো কোনে। তো চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে P ইন্টু 1 + R/100। পি মানে আসলটা এখানে দেওয়া নেই, বলছে আসলে পরিমাণ কত, আসলটা ধরেছি আমি পি। তো আসলে আমি পি লিখলাম, পি ইন্টু 1 + R/100, আর কত 4। তাহলে আমি এখানে পরিষ্কার লিখে দেবো পি ইন্টু 104/100, এটা দুবার দেবো 104/100, পি বিয়োগ করে দেবো, তাহলে আমরা কিন্তু সূত্রটা পেয়ে যাব। তো এখানে আমরা করছি 4 25 100, আর 104 আর 25 4 দিয়ে কাটলে হয়ে যাবে 4 দিনও 8, আর 2 দাও 10, 4 6 24, অর্থাৎ 26 হবে। এখানেও আমরা করতে পারি 4 25 100, আর এখানে 26 104। তো 26 26 গুণ করলে আমরা পাচ্ছি 676, আর এই পিটা বসে গেল, আর নিচে হয়ে যাবে কত 25 25 625, আর বিয়োগ পি। তো আমরা এবারে কী করবো, এই 625 লসাগু করবো। তো এখানে 625 একবার যাবে, তাহলে 676 পি বিয়োগ 625 পি। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 51 পি/625। আর এইখানে আমরা কিন্তু সুদ পালাম, চক্রবৃদ্ধি সুদ, আর এখানে আমরা পাবো সরল সুদ। সরল সুদটা কত হবে? সরল সুদটা হবে কিন্তু পি আসল ধরেছি, টি কত, টি 2 বছর ইন্টু আর কত, আর কিন্তু 4/100। তো এখান থেকে আমরা খুব সহজে এটা 4 25 100 করতে পারি।
তো এখানে হয়ে যাবে 2p/25। এখন এবার আমরা এটাকে বিয়োগ করব, এই 51p/625 বিয়োগ এই যে 2p/25 এটা দেবো। তাহলে এখানে আমরা বিয়োগ করলাম, তা খুব সহজে বলতে পারি যে এই সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা বলেছে, তা আমরা এখানে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য পেয়েছি, তাই এটা সমান 2 লিখতে পারি। তো এখান থেকে আমরা 625 লসাগু করতে পারি। 625 লসাগু করলে একবার যাবে, তো 51 হয়ে যাবে, 51p। আর এখানে 25 এবং 625, তো 25 দিনও 50। তো এইটা সমান সমান এখানে 2 আছে, 2টা দিয়ে দিলাম। এখন এখান থেকে বিয়োগ করলে 1p থাকে, তার মানে শুধু p থাকে, আর এই 625কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 1250। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 1250, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 26 দাগের এই প্রশ্নে। তো 26 দাগের প্রশ্ন কি আছে? কলকাতা দ্রাঘিমাংশ 22 ডিগ্রি 34 কোণ উত্তর। এই অপশনগুলোর মধ্যে তাহলে কোনটা সঠিক হবে? তো এখানে 26 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে এখানে আছে 22 ডিগ্রি 34 কোণ উত্তর, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। কলকাতা শহর ভারতীয় প্রজাতন্ত্রের পূর্ব দিকে কলকাতা শহর ভারতীয় প্রজাতন্ত্রের পূর্ব দিকে 22 ডিগ্রি 34 কোণ উত্তর অক্ষাংশ এবং 88 ডিগ্রি 21 কোণ পূর্ব দ্রাঘিমাংশ গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অবস্থিত এই কলকাতা শহরটি। তো 26 দাগের প্রশ্ন আশা করি বুঝতে পেরেছেন। চলে যাবো 27 দাগের প্রশ্নে। 27 দাগের যে প্রশ্নটা আছে সেটা দেখুন কত সুন্দর প্রশ্ন আছে। 5টি সংখ্যার গড় 16, একটি সংখ্যা বাদ দেওয়া হলে গড় 2 বেড়ে যায়, বাদ দেওয়ার সংখ্যাটি কত? 5টি সংখ্যার গড় কিন্তু বলেছে কত? 16। আবার বলছে যে একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় 2 বেড়ে যায়, বাদ দেওয়ার সংখ্যাটি কত? তো এর একটা সূত্র আছে, সেই সূত্র ধরে আমি অঙ্ক করছি। দেখুন এই যে 16 আছে, আপনি এই 16টা দেবেন, 16, এই যে 16 আছে এই 16 দেবেন, এর বিয়োগ যেহেতু 2 বেড়ে যাচ্ছে, তার সংখ্যা আছে কত? 5টি সংখ্যা। তো আপনি কি করবেন, 5-এর থেকে একটা সংখ্যা বাদ দিতে বলছে, তো 2 বেড়ে যাচ্ছে, তাই 5 বিয়োগ 1, 2 গুণ 5 বিয়োগ 1। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তার সেটটা করলাম, সেটা কিন্তু মূলত এই কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি পুলিশ কনস্টেবলের জন্য কিন্তু এই প্রশ্ন প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে প্র্যাকটিস সেটটা সমাধান করলাম সেটা কিন্তু কর্মসন্ধান পত্রিকা থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ, আপনাদের শুভ হোক।